নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। এখনকার ঘটনা অগস্ত্যের বাড়ি। সকাল থেকে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। অগস্ত্য জানলার সামনে গিয়ে দাঁড়ালো। শীতের বেলায় অসময়ের বৃষ্টি, রাস্তাঘাট জনশূন্য। সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাড়ির সামনে প্রায় গোড়ালি জল জমে গেছে। মাঝে মধ্যে দু একটা গাড়ি জল কাদা ছিটিয়ে ফাঁকা রাস্তায় দ্রুত বেগে ছুটে যাচ্ছে। রাস্তার ধারে উঁচু গাছগুলো দামাল হাওয়ায় মাথা তোলাচ্ছে। সামনের দোকানগুলোয় কিংবা অনতিদূরে বাসস্টপের ছাউনির নিচে কিছু মানুষ বৃষ্টি কমার অপেক্ষায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। মেঘলা আকাশ, ধূসর প্রকৃতির দিকে অগস্ত্য কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থাকলো। তারপরে জানলাটা বন্ধ করে দিল। বিছানায় ফিরে এসে আধশোয়া হয়ে টেবিলের ওপরে তন্নিষ্ঠার ছবিটার দিকে তাকিয়ে আরেকটা সিগারেট ধরাল। এরকম মন খারাপ করা দিনগুলোয় তন্নিষ্ঠার কথা খুব মনে পড়ে। তখন এই নিজের ঘরটায় লুকিয়ে থাকতে ইচ্ছে করে। বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, গুপি বাঘার হাজার প্রশ্নের উত্তর খুঁজতেও মন চায় না। মন ফিরে ফিরে যায় তন্নিষ্ঠার কাছে। একটা সময় ছিল যখন তন্নিষ্ঠাকে ছেড়ে অগস্ত্য কিছুই করত না। সিনেমা দেখা, নতুন কোনো রেস্টুরেন্টের খবর পেলে ছুটির দিনে সেখানে ছোটা, কখনো গাড়ি নিয়ে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়া। কাজের সেরকম চাপ না থাকলেও অগস্ত্য চেষ্টা করত সন্ধ্যেবেলা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে। তন্নিষ্ঠাও ব্যাংকের কাজ মিটিয়ে বাড়িতে ছুটে আসত। নিজেদের সব আনন্দ, সব দুঃখ, সব সাফল্য, সব ব্যর্থতা অগস্ত্য আর তন্নিষ্ঠা নিজেদের মধ্যে ভাগ করে নিত। বাঘা আর গুপি আসার পরে মনে হতো পৃথিবীতে অপরিসীম সুখের, অনাবিল আনন্দের কোনো ঠিকানা যদি থেকে থাকে তো সেই ছোট্ট বাড়ি, অগস্ত্যর এই ছোট্ট সংসার। কোনো আড়ম্বর নেই, চাকচিক্য নেই, নেহাতি খুব সাদামাটা, খুবই সাধারণ। কিন্তু এত শান্তি, এত তৃপ্তি বুঝের কোথাও নেই। জীবনটা যদি এভাবে কেটে যেত কত ভালো হতো, কিন্তু তা যে হবার নয়। বছর দুয়েক আগে তপসিয়ার কাছে খুন হলেন এক বৃদ্ধ ভদ্রলোক। সাবেক আমলের একটা বাড়ি আগলে বসেছিলেন বহু বছর ধরে, সঙ্গে প্রচুর জমি জমা। বেশ কয়েকজন প্রমোটারের নজর ছিল ওই বাড়িটার উপরে, কিন্তু ভদ্রলোক কিছুতেই ওই জমি ছাড়বেন না। ভবেশ হালদার ছিল ওই প্রমোটারদের একজন, প্রশাসনের ঘনিষ্ঠ, রাজনৈতিক মহলে খুব কদর। অগস্ত্য স্থির বিশ্বাস ছিল যে ওই খুনের পেছনে ভবেশ হালদারের হাত ছিল। তদন্তে এমন অনেক তথ্য প্রমাণ উঠে আসছিল যা ভবেশ হালদারের ভবলীলা সাঙ্গ করার পক্ষে যথেষ্ট হতো। ভবেশ হালদার সতর্ক হল। অগস্ত্য সামনে এলো নানান প্রলোভন, কিন্তু অগস্ত্যকে যখন কেনা গেল না তখন শুরু হলো হুমকি। রাত বিরেতে বাড়িতে ফোন, পথে ঘাটে প্রকাশ্যে ভয় দেখানো। অগস্ত্যকে তাতেও দমানো গেল না। তদন্ত অবশ্যম্ভাবী পরিণতির দিকে দ্রুত এগিয়ে চলল। সেই সময় একদিন সন্ধ্যাবেলা ঠিক এরকমই বৃষ্টি পড়ছিল। ব্যাংকের কাজ সেরে বেরোতে সেদিন বেশ দেরি হয়েছিল তন্নিষ্ঠা। 7টা নাগাদ ব্যাংক থেকে বেরোবার সময় অগস্ত্যর সঙ্গে তার কথা হয়েছিল। প্রায় 10টা বেজে গেছে, তন্নিষ্ঠার কোনো দেখা নেই। অগস্ত্য উদ্বিগ্ন হয়ে পড়ল। তন্নিষ্ঠার ফোন বেজে চলেছে, কিন্তু তার সাড়া নেই। ফোনটা এলো রাত 10:30টায়, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল থেকে। তন্নিষ্ঠা সেখানে ভর্তি হয়েছে একটু আগে। তার অবস্থা সংকটজনক। ফোনে শুধু এটুকুই জানতে পারল অগস্ত্য হাসপাতালে পৌঁছল 11টা নাগাদ। উদ্ভ্রান্তের মতো ছুটে গেল ইমার্জেন্সির দিকে। বাইরে বেশ কয়েকজন পুলিশের লোক। তাদেরই একজন বাইপাসের পুলিশ পেট্রোলের জনৈক অফিসার এগিয়ে এসে অগস্ত্যকে খবরটা দিল, তন্নিষ্ঠা নেই। হাসপাতালে পৌঁছবার আগে সব শেষ। তপসিয়ার কাছে একটা পেট্রোল পাম্পে তন্নিষ্ঠা থামে তেল নিতে। সেখান থেকে রওনা হওয়ার মুখে হঠাৎ তার গাড়ির সামনে এসে দাঁড়ায় একটা সুমো। পেছনের দরজা খুলে তার দিকে এলো পাথাড়ি গুলি চালায় আততায়ীরা। মাত্র কয়েকটা মিনিট, তারপরই ঝড়ের বেগে উধাও হয়ে যায় গাড়িটা। অগস্ত্যর বুঝতে আর বাকি রইল না কাজটা কার। তন্নিষ্ঠা চলে গেল। কোনো বিদায় বার্তা নেই, কোনো প্রস্তুতি নেই, নেই কোনো হুঁশিয়ারি, কোনো কৈফিয়ত। আজ এত বছর পরেও সেই সর্বনাশা সন্ধ্যের কথা মনে করে নিজের অজান্তে কখন অগস্ত্য চোখের জল উপচে গাল বেয়ে গড়াতে শুরু করেছে সে টের পায়নি। অগস্ত্যর হুঁশ ফিরল কাছেই কোথাও বাজ পড়ার শব্দে। চোখ মুছে সোজা হয়ে বসল অগস্ত্য। গুনগুন করে গান গাইতে গাইতে
একমুখ হাসি নিয়ে ঘরে এলো বাবা। নীলে অঞ্জন ঘন পূর্ণ ছায়ায় স্তম্ভিত অম্বর, এ গম্ভীর, এ গম্ভীর। বাবার গান শুনতে শুনতে অগস্তর ঘোর কেটে গেল। কয়েকটা শব্দ তার মাথায় খেলা করতে লাগলো। অম্বর, আকাশ, আকাশের অধিপতি ইন্দ্র। ইন্দ্র, 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 ইন্দ্র। মনে পড়ে গেল কাবেরী দেবীর প্রেমপত্রের কথা। কে এই ইন্দ্র? ইন্দ্রর আরেক নাম। মাথার ভেতরকার জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে নামটা হঠাৎ ঝলসে উঠল বিদ্যুতের মতোই। ইন্দ্রর আরেক নাম অম্বরীশ। অম্বরীশ দত্ত, বিনায়ক মুখার্জির বিজনেস পার্টনার, কাবেরী দেবীর প্রেমিক, কাবেরী দেবী আর চন্দ্রলেখার শুভাকাঙ্ক্ষী। অগস্ত অভিষেক সান্যালের নম্বরটা ডায়াল করল। সেদিন দুপুরের ঘটনা অগস্তর দপ্তরে। অগস্ত সামনের দিকে ঝুঁকে অভিষেকবাবুর চোখে চোখ রেখে বলল, অভিষেকবাবু, অম্বরীশ দত্তর বিষয়ে আপনি আগের দিন মিথ্যে বললেন কেন? নিমিষে অভিষেকবাবুর মুখটা বিবর্ণ হয়ে গেল। ঠোঁটটা একটু নড়ল। কোনো কথা বের হলো না। কি বলবেন স্থির করতে না পেরে মাথা নিচু করে রইলেন। দৃষ্টি অভিষেকবাবুর উপর নিবদ্ধ রেখে অগস্ত বলল, অম্বরীশবাবু চন্দ্রলেখা দেবী আর ওনার মায়ের বিশেষ শুভাকাঙ্ক্ষী ছিলেন। বিনায়কবাবুকে পথে বসানো তো দূরের কথা, উনি কোনোদিনই ওই পরিবারের শত্রু ছিলেন না। আপনার বাবা সদাশিব সান্যালের ওপর ওনার অগাধ আস্থা ছিল। উনি মনে করতেন আপদে বিপদে কাবেরী দেবী আপনার বাবার শরণাপন্ন হতে পারেন। এত বড় সত্যিটা আপনি বেমালুম চেপে গেলেন আমার কাছে। অভিষেকবাবু মাথা নিচু করে রইলেন। বৃষ্টিটা আবার শুরু হয়েছে। কাছেই কোথাও একটা বাজ পড়ল। ঘরে কোনো শব্দ নেই, শুধু বন্ধ কাচের জানলায় বৃষ্টির টুকটাক। অগস্ত কঠোর গলায় বলল, সত্যি কথা বলুন অভিষেকবাবু, না হলে কিন্তু আমায় অন্য ব্যবস্থা নিতে হবে। অভিষেকবাবু চমকে উঠে অগস্তর দিকে তাকালেন। কপালের ঘাম মুছে উনি বিড়বিড় করে বললেন, তাহলে আপনাকে অনেক কথাই বলতে হয়। অগস্ত অধৈর্য স্বরে বলল, বলুন অভিষেকবাবু, আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নেই। সামনের টেবিলের ওপর রাখা গ্লাস থেকে বেশ খানিকটা জল খেয়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে অভিষেকবাবু বললেন, তাহলে গোড়া থেকে বলছি শুনুন। এই সব কিছুই আমার বাবার মুখ থেকে শোনা। কাবেরী দেবীর বাবা ছিলেন ধনী ব্যবসায়ী। একমাত্র মেয়ের বিয়ে দিলেন বিনায়ক মুখার্জির সঙ্গে। বিয়ের কিছুদিন পরে ব্যবসার যাবতীয় দায়ী দায়িত্ব জামাইয়ের হাতে তুলে দিয়ে উনি অবসর নিয়ে দার্জিলিংয়ে নিজের বাড়িতে চলে গেলেন জীবনের শেষ কয়েকটা বছর শান্তিতে কাটাবেন বলে। বিনায়ক মুখার্জি নিজের ঘনিষ্ঠ বন্ধু অম্বরীশ দত্তকে ব্যবসায় পার্টনার করলেন। অম্বরীশবাবুর ব্যবসা বুদ্ধি প্রখর। উনি ব্যবসার ভাগিদার হওয়া মাত্র ব্যবসা অল্প সময়ের মধ্যেই আরো ফুলে ফেপে উঠল। ওদিকে বিনায়ক মুখার্জির উচ্ছৃঙ্খলতা, জলের মতো পয়সা খরচ করা, ব্যবসা সংক্রান্ত নানান বিষয়ে হঠকারিতা, সংসারের প্রতি ঔদাসীন্য ক্রমেই বেড়ে চলল। একদিন অম্বরীশবাবু বিনায়কবাবুকে বললেন ব্যবসা ভাগ করে নিতে। ওনার উদ্দেশ্য সৎ ছিল। বিনায়কবাবুর কল্যাণে ব্যবসা প্রায় ডুবতে বসেছিল। ভাগ হয়ে গেলে অন্তত অম্বরীশবাবুর ভাগটুকু বাঁচবে। উনি কাবেরী দেবী আর চন্দ্রলেখাকে নিজের মুনাফার ভাগ থেকে আর্থিক সাহায্য করতেও প্রস্তুত ছিলেন। ব্যবসা ভাগ হওয়ার অল্প দিনের মধ্যেই বিনায়ক মুখার্জি পথে বসলেন। স্ত্রী আর মেয়েকে নিয়ে টালিগঞ্জের ফ্ল্যাটে এসে উঠলেন। চন্দ্রলেখা তখন ছোট, স্কুলে পড়ে। 2-1 বছরের মধ্যে কাবেরী দেবী মারা গেলেন। অনেকক্ষণ এক নাগাড়ে কথা বলে অভিষেকবাবু থামলেন। উত্তেজনায় হাঁপাতে লাগলেন। গিলাসের বাকি জলটুকু শেষ করলেন। আপনি কি জানেন যে কাবেরী দেবীর সঙ্গে অম্বরীশবাবুর ঘনিষ্ঠতা ছিল? অভিষেকবাবু কোনো কথা না বলে ঘাড় নাড়লেন। অগস্ত সোফা হেলান দিয়ে বলল, বাকিটা আমি বলছি শুনুন। বিনায়কবাবুর সমস্ত রাগ গিয়ে পড়ল বন্ধুটির ওপরে। হিংসা, পরশ্রী কাতরতা, তাছাড়া স্ত্রীর সঙ্গে অম্বরীশবাবুর গোপন সম্পর্কটাও হয়তো আঁচ করে থাকবেন। তার মনে সন্দেহ দেখা দিল। ব্যবসার ভাগাভাগিটা অম্বরীশবাবু হয়তো নিজের স্বার্থেই করেছেন। বিনায়কবাবুর ব্যবসা বুদ্ধি সেরকম নেই জেনেও উনি বন্ধুকে একা ছেড়ে দিয়েছেন তাকে পথে বসাতে, নিজের ভাগটুকু থেকে প্রচুর আয় করতে, ওনার সংসার ভাঙতে। কি জানেন অভিষেকবাবু, আমরা অনেক সময় ভুল ধারণার বশে বিভ্রান্ত হই, কিন্তু সেই ভুল ধারণা যদি স্থির বিশ্বাসে পরিণত হয় তখন তা অনেকগুলো জীবন নষ্ট করে দেয়। আমার ধারণা বিনায়কবাবু চন্দ্রলেখা দেবীর মনেও অম্বরীশবাবুর প্রতি তীব্র ঘৃণার বীজ বপন করেছিলেন। খুব অল্প বয়সেই চন্দ্রলেখা দেবীর মনে এই ধারণা বদ্ধমূল হয় যে
তাদের দুঃখ দুর্দশার জন্য একমাত্র অম্বরীশ দত্তই দায়ী। কিন্তু আপনি সবকিছু জেনেও চন্দ্রলেখা দেবীর এই ভুল ধারণাটা ভাঙবার চেষ্টা করেননি। আগের দিন আমাকেও তো অবলীলায় বিনায়ক মুখার্জির প্রচার করা মিথ্যে গল্পটাই শোনালেন। পারিনি স্যার, পারিনি। বেশ কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু পেরে উঠিনি। অভিষেক বাবুর গলা বুঝে এলো। দুপুরোজ ধরে এই পরিবারের নুন খেয়েছি। মানুষটা আজ আর নেই। তার লামপট্ট, পরিবারের প্রতি তার উদাসীন্য, তার ব্যর্থতার কথা কি করে তার মেয়েকে বলি বলুন তো? এইসব ঘটনা যখন ঘটে, চন্দ্রলেখা তখন অনেক ছোট। সে কিছুই জানতে বা বুঝতে পারেনি। মায়ের সান্নিধ্য সে বেশি দিন পায়নি। চন্দ্রলেখা বাবার দিকে তাকিয়েই বড় হয়েছে। বাবা যা বুঝিয়েছে মেয়ে অন্ধের মতো তা বিশ্বাস করেছে। চন্দ্রলেখার মনে তার বাবার যে ছবিটা ছিল সেটা নষ্ট করে দিতে পারেনি। ওই স্মৃতিগুলো সম্বল করেই তো জীবন কাটাচ্ছিল মেয়েটা, তাই ওকে কিছু বলিনি। দুনিয়ার সামনেও বরাবর এই বড় মিথ্যেটাই তুলে ধরেছি চন্দ্রলেখার খাতিরে। যদি মনে করেন আমি ভুল করেছি, তাহলে মাথা পেতে দোষ স্বীকার করছি স্যার। পকেট থেকে রুমাল বের করে অভিষেকবাবু চোখ মুছলেন। অগস্ত অভিষেকবাবুকে খানিকটা সময় দিল নিজেকে সামলে নেওয়ার জন্য। তারপরে বলল, আপনি বলছিলেন মাস দুয়েক আগে অম্বরীশবাবুর নাতি এসেছিল চন্দ্রলেখা দেবীর সঙ্গে দেখা করতে। আপনার কথা মতো সেদিন আপনি ওখানে উপস্থিত ছিলেন। ছিলাম, কয়েকটা কাগজে চন্দ্রলেখার সই নিতে গিয়েছিলাম। তখন বেশ রাত। চন্দ্রলেখা সবে একটা পার্টি থেকে ফিরেছে। একটু বেশি ড্রিঙ্ক করেছিল সেদিন। ছেলেটি এসে নিজের পরিচয় দিল। বলল তার নাম আদিত্য দত্ত, সে অম্বরীশ দত্তর নাতি। তারপর চন্দ্রলেখা আমাকে বাইরে অপেক্ষা করতে বলল। আমি চলে গেলাম। অভিষেকবাবু কিছুটা ইতস্তত করে চুপ করলেন। অগস্ত চোখ এড়িয়ে তিনি মাথা নিচু করে বসে রইলেন। আরে তারপরে কি হলো? থামলেন কেন? বলুন। অগস্তকে উত্তেজিত শোনালো বেশ খানিকটা। অভিষেকবাবু আমতা আমতা করে বললেন, মানে দেখুন, আমি তো ঘরের বাইরে ছিলাম। ওদের মধ্যে ঠিক কি কথাবার্তা হয়েছিল আমি জানি না, তবে একটু পরেই চড়া গলায় কথা কাটাকাটি শব্দ শুনতে পেলাম। চন্দ্রলেখা খুব চেঁচামেচি করতে লাগলো। ছেলেটিকে বলল বেরিয়ে যেতে। একটু পরে ছেলেটি চলে গেল। এর বেশি আমি বলতে পারবো না। আপনি মিথ্যে কথা বলছেন। অগস্ত সামনে ঝুঁকে পড়ল। সেদিন আপনি আরো কিছু শুনেছিলেন। সেই কারণেই নিজের বিবেকের প্রতি দায়বদ্ধতা থেকে প্রথম দিন আপনি আমাকে বলেছিলেন যে চন্দ্রলেখা দেবীর হত্যার রহস্যের সমাধান লুকিয়ে আছে তার অতীত জীবনে। অভিষেকবাবু অগস্তর মুখের দিকে তাকিয়ে পরক্ষণই আবার মাথা নিচু করে ফেললেন। অভিষেকবাবু, আমি আরেকবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনি আমার কাছে কিছু গোপন করবেন না। চন্দ্রলেখা দেবী আজ আর নেই। ওনার প্রতি স্নেহের বশে সত্য গোপন করতে গিয়ে আপনি নিজে কিন্তু আইনের চোখে অপরাধী হয়ে যাবেন। ঘরের ভেতরে দমবন্ধ নিস্তব্ধতা নেমে এল। উত্তর দিকে খোলা জানলার একটা পাল্লা দমকা হাওয়ায় খটখট শব্দ করে চলছে। অভিষেকবাবু মাথা নিচু করে রইলেন। বোধহয় নিজের সঙ্গে বোঝাপড়াটা সেরে নিলেন। একসঙ্গে ধীরে ধীরে মাথা তুললেন। অগস্তর মুখের দিকে তাকিয়ে বললেন, ছেলেটি চন্দ্রলেখাকে নিজের পরিচয় দিয়ে বলল যে সে বিদেশে উচ্চতর শিক্ষার সুযোগ পেয়েছে, কিন্তু তাকে বিদেশে পড়াশোনা করবার মতো তার মায়ের সামর্থ্য নেই। আর তাদের এই অভাব অনটনের জন্য নাকি চন্দ্রলেখা দায়ী। ঘর থেকে বেরিয়ে আসছি যখন শুনলাম ছেলেটি চন্দ্রলেখাকে শাসিয়ে বলছে, আমাদেরকে পথে বসিয়ে আপনি বিলাসবহুল জীবনযাপন করবেন তা আমি হতে দেব না। আপনাকে তো আগেই বলেছি, চন্দ্রলেখা সেদিন পার্টিতে প্রচুর ড্রিঙ্ক করেছিল, অসংলগ্ন কথা বলছিল, মাঝে মাঝে কথা জড়িয়েও যাচ্ছিল। বাইরে বসে ওদের গলার আওয়াজ পেলেও আমি ওদের কোনো কথাই শুনতে বা বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ কথা কাটাকাটির পর আদিত্য ঘর থেকে বেরিয়ে এলো। আমি আপনাকে ছাড়বো না, এই বলে আঙুল তুলে চন্দ্রলেখাকে শাসিয়ে সে গিয়ে গেল দরজার দিকে। আদিত্য যখন বেরিয়ে যাচ্ছে, চন্দ্রলেখা তখন হঠাৎ ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে এলো। আদিত্যর পেছনে টলতে টলতে দরজা অব্দি গেল আর চিৎকার করে বলতে লাগলো, আমিও দেখবো তোর কত দৌড়। আমি যা করেছি ঠিক করেছি। যারা আমায় ঠকিয়েছে আমি তাদের সবাইকে শেষ করে দিয়েছি। সুধাংশুর বউ কিছু করতে পারলো? সমীরের পীড়িতের নায়িকা মধুজা, সে কিছু করতে পারলো? অভিষেকবাবু কথা শেষ করে চেয়ারে হেলান দিলেন, দু চোখ বন্ধ করলেন। অশ্রুর একটি ধারা গাল বেয়ে গড়িয়ে পড়ল। মৃদু স্বরে বললেন, চন্দ্রলেখা, আমায় ক্ষমা করে দিও। অভিষেকবাবু একটু পরে ধীরে ধীরে চোখ খুললেন।
অগস্ত্যর দিকে তাকিয়ে বললেন, চন্দ্রলেখার এই কথা থেকে আপনার যা বোঝার আপনি বুঝে নিন। সত্যি বলছি, আমার আর কিছু বলার নেই। শুধু একটা কথা মনে রাখবেন, চন্দ্রলেখা মেয়েটা মন্দ ছিল না। ভগবান ওকে সব দিয়েছিলেন, কিন্তু মেয়েটা কোনোদিনও শান্তি পায়নি, সত্যিকারের ভালোবাসা পায়নি। অগস্ত্য মুচকি হেসে বলল, নতুন করে আমার আর কিছুই বোঝার নেই অভিষেক বাবু। আমি জানি ওই 3টে হত্যাই চন্দ্রলেখা দেবী করেছিলেন। চন্দ্রলেখা দেবীর অবর্তমানে ধরে নিন আপনার মুখ থেকেই আমি স্বীকারোক্তি আদায় করে নিলাম। শুনছিলেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। গল্পের পরবর্তী অংশ পেতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।